যদি রাতে কারো পেট ব্যথা হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা কালাচের কামড়ও হতে পারে। পেট ব্যথা ক্রমাগত বাড়িয়ে চলেছে, সারছে নাই। পৃথিবীতে যদি সাপ না থাকে, আমরা যা ফসল উৎপাদন করি তার অর্ধেক ফসল ইঁদুর নষ্ট করবে। এবং সাপের কামড়ের ক্ষেত্রে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে প্রথম 100 মিনিট, মানে এটাকে বলা হয় রুল অফ 100, যে 100 মিনিটের মধ্যে সাপের কামড়ের পরে 100 মিলিলিটার যদি আমরা সাপের বিষের ওষুধ বা অ্যান্টিস্নেক ভেনাম সিরাম যদি আমরা রোগীর শরীরে দিতে পারি, তাহলে রোগী 100% সুস্থ হয়। দাদা ভাইরা, আপনারা যদি গ্রীষ্মকালে প্রচন্ড গরমে ধরুন ঘরে ঘুমাতে পারছেন নাই, অবশ্যই আপনারা মশারি ব্যবহার করবেন। মশার জন্য নয়, কালার সাপের জন্য আপনারা মশারি ব্যবহার করুন। কালার সাপকে আবার কোন কোন জায়গাতে ঘাম চাটা সাপ খাওয়ার জন্য কোনো চিন্তা নেই। একটা সাপকে কিন্তু সারাদিন ধরে ভাগতে হয় যে আজ আমি খাবার পাইছি, কাল আমি কি খাবার পাবো, পরশুদিন কি আমি আদৌ খাবার পাবো। তাহলে খাবারের জন্য সবসময় ঘুরতে হয়। আমাদের তুমি দেখো, আমার যদি ওই সিচুয়েশনটা হইতো, আমি যদি খাবার না পাতি, আমাকে যদি নিজের খাবার নিজেকে সংগ্রহ করতে হইতো, তাহলে আমরা কি করতে বলো দেখি তো? আমরা আরো ভয়ঙ্কর হয়ে যাতে। সাপ কিন্তু ততটা ভয়ঙ্কর হয়নি। আমরা একটু দেখে নিব যে কোন সাপের বিষ আছে, কোন সাপের বিষ নাই। আমরা যে সাপগুলো দেখতে পাই ম্যাক্সিমাম সাপ বিষহীন। শুধুমাত্র 3-4টা সাপ যদি আমরা ভালো করে বুঝি, এই 3-4টা প্রজাতির সাপের মধ্যে বিষ আছে। আরেকটা বিশেষ সাপ হচ্ছে কালাচ। এই কালাচ সাপটা নিয়ে 2-4টা কথা তোমার সাথে আমি শেয়ার করছি। কালাচ মানে চিতির সাপ। হ্যাঁ, এই কালাচ সাপকে নিয়ে বেশ মজা আছে। মজাটা এরকম, ধরো কোনো একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা কেউ একজন রাত্রিবেলা ঘুমাইছে, হঠাৎ করে মাঝরাতে ওর পেট ব্যথা হলো। পেট ব্যথা হলে তো সচরাচর কি করবে, আমাদের গ্রামের দিকে পেট ব্যথার ওষুধ খাবে যদি ঘরে থাকে, নাহলে খুব পেট ব্যথা হলে নুন চিনি শরবত করে খাবে। তাও পেট ব্যথা কমছে না, তখন ওঝাকে কিনে আসবে যে সন্ধ্যার সময় ভালো ঘুমালো, তো এত মাঝরাতে হঠাৎ করে পেট ব্যথা হচ্ছে কি করে। তাহলে ওঝাকে কিনে এলো, ওঝা ঝাড়ফুঁক করলো, তাও পেট ব্যথা সারছে না। তাহলে তখন ঘরের গ্রামের লোক কি করবে, আশেপাশে যদি ডাক্তারবাবু থাকে তাহলে ডাক্তারবাবুকে নিয়ে এলো, ডাক্তারবাবু আবার এসে পেট ব্যথার ওষুধ দিল। সকাল হতে হতে দেখা গেল লোকটা নেতাই গেল, ছোট বাচ্চা হলে একদম পুরা ঢলিয়ে যাচ্ছে। তখন ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো, হাসপাতালে ডাক্তারবাবুরা কিছুক্ষণ পরে মৃত বলে ঘোষণা করলো। ঠিক আছে, এরকম আমি আমার জীবনে অনেকগুলো এরকম গল্প শুনেছি। এবং পরবর্তীকালে যখন ওই ডেড বডিটার পোস্টমর্টম করা হয়েছে, দেখা যাচ্ছে যে আননোন বাইট, কোনো একটা কিছুর একটা কামড় আছে যেটা হয়তো বুঝতে পারছে না। এগুলো হচ্ছে কালাচের কামড়, কালার সাপের কামড়। এক সময় আমাদের গ্রামাঞ্চলে এরকম প্রচুর মানুষকে যে ভূতে খাইয়েছে বা এই ধরনের কথা বলে এই মৃত ইয়াগুলাকে অ্যাভয়েড করে যাওয়া হতো, এগুলো কিন্তু কালাচের কামড়। কালাচ সাপটা এমন একটা সাপ, এবং কালাচের কামড়টা একটু রহস্যময় এই কারণে আমরা বলি যে আমরা কি জানি যে বিশুদ্ধ সাপে কামড়ালে পরিষ্কার দুটো দাগ থাকবে, দাঁতের দাগ থাকবে, কারণ বিশুদ্ধ সাপে দুটো দাঁত থাকে, তাহলে 20 দাঁত থাকে, তাহলে 20 দাঁতের দুটো কামড় থাকবে পরিষ্কার, এবং সেই জায়গাটা ফুলে যাবে, জ্বালা করবে, যন্ত্রণা করবে, ফুলে যাবে। কালাচের কামড়ে এগুলো কিছুই হয়নি। কালাচের কামড়ে না জ্বালা যন্ত্রণা করে, না কামড়ে দেয়। কালাচের 20 দাঁতটা এতটাই সরু যে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জের যতটা সরু ঠিক ততটা, এবং কতটা জ্বালা করে তুমি অবাক হয়ে যাবে শুনলে, যে একটা মশা কামড়ালে ঠিক যতটা জ্বালা করে ততটা। মানে ঘুমের ঘরে যদি আমাকে কালার সাপে কামড়ায়, তাহলে আমি হয়তো একটা পায়ে কামড়ালে আর একটা পা দিয়ে ওই জায়গাটাকে একটু ঘুষিয়ে নেব, মানে যদি আমি বুঝতে না পারি তো এরকমও হয়ে যায়। এবার তারপরে যে সিমটমস গুলা হয়, পেট ব্যথা দিয়ে কালাচের কামড়ের সিমটমস শুরু হয়। আচ্ছা, কালাচের কামড় মানে পেট ব্যথা অবশ্যই হবে। হ্যাঁ, পেট ব্যথা হয়। মানে যদি রাতে কারো পেট ব্যথা হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা কালাচের কামড়ও হতে পারে। পেট ব্যথা ক্রমাগত বাড়িয়ে চলেছে, সারছে নাই। তারপরে আস্তে আস্তে কি হোক না, আপনার নিউরোটক্সিক যে ভেনামের যে লক্ষণ, যে আমাদের নিউরন প্যারালাইসিস হওয়া, স্নায়ুতন্ত্র অবশ হয়ে যাওয়ার যে লক্ষণগুলো, যেমন ধরো ঢোক গিলতে অসুবিধা হবে, ঠিক আছে, কথাটা জুড়ান যাবে, টান টান করে কথা, যেটাকে আমরা বলি কথাটা টানালে হচ্ছে, স্যাং করে কথা বলছে। তারপরে এক সময় কি হয় না, সব থেকে বড় লক্ষণ যেটা হচ্ছে কি, চোখ খুলতে পারবে না, চোখের পাতার উপরের পাতা প্যারালাইসিস হয়ে যায় এবং চোখ খুলতে পারে নাই, সব শুনতে পাচ্ছে। আমরা বুঝতে পারছি যে লোকটা ঘুমায় নাই, কিন্তু চোখ খুলতে পারছে না, মানে ঢুলু চোখ, মানে অনেকটা নেশা করে থাকলে যেমন চোখটা হয় সেরকম। সেটাকে ডাক্তারের পরিভাষায় বলা হয় টসিস বা শিবনেত্র। এটা হচ্ছে নার্ভিস যুক্ত সাপের কামড়ের একটা মারাত্মক লক্ষণ। এবং যেহেতু নার্ভ প্যারালাইসিস হয়, তার জন্য ঢোক গিলতে পারে নাই। ঢোক গিলতে না পারার ফলে থুতুটা মুখের মধ্যে জমা হতে থাকে, এবং সেই জমা হওয়া থুতুটা মুখ দিয়ে বার হতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কালাচের কামড়ের লক্ষণ। এবং পেট ব্যথা থাকবে, কিছু ক্ষেত্রে হয়তো গাঁটি ব্যথা হয়, মাথা ঘুরতে থাকে, এরকম বিচিত্র লক্ষণ দেখা যায় কালার সাপের কামড়ে। এই জন্য আমরা বারবার করে বলি, দীপক তোমার মাধ্যমে, তোমার চ্যানেলের মাধ্যমে যেসব দর্শক আছে তাদেরকে বলবো, দাদা ভাইরা
আপনারা যদি গ্রীষ্মকালে প্রচন্ড গরমে ধরুন ঘরে ঘুমাতে পারছেন নাই, বাইরে ঘুমাচ্ছেন, অবশ্যই আপনারা মশারি ব্যবহার করবেন। মশার জন্য নয়, কালার সাপের জন্য আপনারা মশারি ব্যবহার করুন। কালার সাপকে আবার কোনো কোনো জায়গাতে ঘাম চাটা সাপ বলা হয়। বলা হয় যে কালার সাপ মানুষের ঘাম চাটার জন্য মানুষের সংস্পর্শে আছে। আবার গবেষকরা দেখেছে যে মানুষ একজন ঘুমায় আছে, কালার সাপ আসেনি, ওর শরীরের সাথে লম্বালম্বি নিজেকে টাচ করে শুয়ে থাকে, মানে মানুষের টেম্পারেচারটাকে ফিল করার জন্য। আচ্ছা, হ্যাঁ, কালার সাপের ক্ষেত্রে এইটা হয়। বিছানাতে উঠে চলে আসে সাপটা, মশারি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই ভয়টা আর আমাদের থাকছে না। এবং মশারিকে ভালো করে গুঁজে নিতে হবে। দুটো উপকার আপনাদের হবে, এক ম্যালেরিয়া থেকে বা বিভিন্ন রকম মশাবাহিত রোগ থেকে বাঁচবেন, আর দুই হচ্ছে কালাচের কামড় থেকে বাঁচবেন। এবং কালাচ হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বিষধর সাপ। খরিসের কামড়ে মৃত্যুর জন্য প্রায় 14 থেকে 16 মিলিগ্রাম বিষের দরকার হয় খরিসের, তবে একটা মানুষ মারা যায়। কালাচের 1 মিলিগ্রামের থেকেও কম বিষে একটা মানুষ মারা যেতে পারে। এই কালা সাপের সাথে একটা আবার নির্বিষ সাপের মিল আছে, যেটা ঘরচিতি সাপ বলা হয়, যেটা আচ্ছা, দুটা সাপে আবার রাতে বার হয়। এই ঘরচিতি সাপ আর কালার সাপকে আপনারা একদম মানে যদি সাপকে ঠিকঠাক না দেখেন তাহলে একদম আপনারা ভুল করবেন, মানে চিনতে পারবেন না। এবং ঘরচিতি সাপের কামড়কে অনেকে আবার কালাচের সাপ কামড় ভাবে। এবার কি করে বুঝবো আমরা সাপ দুটাকে? হ্যাঁ, সেটা চিনার উপায় হচ্ছে কি, যে কালার সাপের দুটো সাপে মোটামুটি কালো হতে পারে, আবার অনেকটা কালো থেকে মানে বাদামি রঙের হতে পারে। ঘটনাটা হয় কি, যে দুজনেরই সাদা সাদা চুড়ি থাকে সারা শরীরে। আচ্ছা, ঘরচিতি সাপের যে চুড়িগুলো সেগুলো অপেক্ষাকৃত মোটা মোটা হয়, কালাচের চুড়িগুলো সরু সরু হয়, এবং কালাচের লেজের ডগা পর্যন্ত চুড়ি থাকে। ঘরচিতির চুড়িগুলো লেজের ডগার দিকে থাকে না, এবং ঘরচিতির মাথার পরে একটা কালো সাদা রঙের মোটা চুড়ি থাকে মাথার ঠিক পিছনে, যেটা কালাচের থাকে না। কালাচের চুড়ি শুরু হয় মাথার অনেক ঘাড়ের অনেক পিছন থেকে, এরকম জায়গা থেকে কালাচের চুড়িগুলা শুরু হয়। যেটা ঘরচিতির যে চুড়িগুলা, সেই চুড়িগুলা শুরু হয় একদম মাথার পেছন থেকে সাদা রঙের চুড়িগুলা, এবং সেগুলো মোটা মোটা চুড়িগুলা হয় ঘরচিতির ক্ষেত্রে, কালাচের ক্ষেত্রে। এবং দেখবেন যদি বড় পূর্ণবয়স্ক সাপ দেখেন, ঘরচিতি সাপ কিন্তু খুব একটা বড় হয়নি, 2 ফুট 2.5 ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকে। 2 ফুট হওয়া মানে অনেক বড় সাপ, ঘরচিতি 1 ফুট 1.5 ফুট হয়, কিন্তু কালার সাপ 3 ফুট 3.5 ফুট 4 ফুট পর্যন্ত মোটা হয় যথেষ্ট, যদি পূর্ণবয়স্ক সাপ হয়। ছোট কালাচ বা ঘরচিতি হলে তখন চিনতে একটু অসুবিধা হতে পারে। আমরা বিভিন্ন ডাক্তারবাবুর সাথে তো যোগাযোগ রাখি, আমরা কোনো ডাক্তারবাবুর মুখে শুনি নাই যে কোনো রাজসাপের কামড়ের রোগে ভর্তি হয়েছে বলে। রাজসাপ মানুষকে কামড়াতেই চাই না। আচ্ছা, রাজসাপ যেহেতু রাজসাপের মূল খাবার হচ্ছে, বা শাঁখামুটি সাপের মূল খাবার হচ্ছে বিষধর সাপগুলা, বিষধর সাপগুলাকে ধরে ধরে খায়। চন্দ্রবোড়া সাপকে রাজসাপ ধরে খায়, কালার সাপকে ধরে খায়, খরিশ সাপকে ধরে খায়। হ্যাঁ, ওর খাবারটা হচ্ছে সাপ। তাহলে ও সাপটাকে হজম করার জন্য ওর বিষের দরকার হয়, তার জন্য ও বিষ নষ্টই করতে চাই না। আচ্ছা, এবং প্রচুর শক্ত হয়। রাজসাপের এই শির দাঁড়াটা মারাত্মক রকমের শক্ত হয় এবং ভি আকৃতির হয়, দেখতে খুব সুন্দর। হলুদ এবং কালোর একটা সুন্দর প্যাটার্ন আছে ওর সারা শরীরে। আর রাজসাপের মুখ আর লেজটা অনেকটা ভোঁতা, সেই জন্য মুখ আর লেজটা অনেক সময় আমাদের গোলমাল পাকাই যায়। সেই জন্য আমাদের মনে হয় যে হয়তো লেজ দিয়ে বিঁধে, তো সাপের লেজ তো আর ভোঁতা হতে পারে না, এটা আমাদের একটা কনসেপ্ট আছে। চন্দ্রবোড়া সাপ সে হঠাৎ করে যদি কোনো গাড়ি পাংচার হয়ে গেল, বা হাওয়া বার হচ্ছে গাড়ির ওই মুখ দিয়ে, সেইখান দিয়ে হাওয়া বার হচ্ছে, তাহলে যে আওয়াজটা হয় এই আওয়াজটা, মানে এই আওয়াজটা যদি আমরা শুনি, তো আমাদের ফট করে সাবধান হওয়া উচিত। চন্দ্রবোড়া খুব একটা মানে খুব অলস প্রকৃতির সাপ, অত সহজে কামড়াতে চাই না। এবং চন্দ্রবোড়ার যদি তুমি শিকার ধরা দেখো, চন্দ্রবোড়া এক জায়গায় বসে বসে শিকার ধরে, শিকারের পিছনে তাড়া করা বা অনেক ইয়া করে শিকার ধরা সেরকম নয়, আরামসে চুপচাপ বসে থাকে, ইঁদুরের গর্তের পাশে চুপচাপ বসে থাকে। এবং যেহেতু কালারটার সাথে মাটির কালার মিশে যায়, ও শিকাররা ওকে চিনতে পারে নাই, কাছে চলে আসে, খপ করে ধরে এটা। এবং চন্দ্রবোড়া সাপ প্রচুর ইঁদুর খায়। চাষিদের আপনাদেরকে বলে রাখি, দীপক তোমার মাধ্যমে বলছি, যে সাপ কিন্তু চাষিদের খুব উপকারী বন্ধু। আচ্ছা, হ্যাঁ, সাপ এত বেশি ইঁদুর খায় যে সাপ যদি না থাকে, পৃথিবীতে যদি সাপ না থাকে, আমরা যা ফসল উৎপাদন করি তার অর্ধেক ফসল ইঁদুর নষ্ট করবে, অর্ধেক ফসল। মানে আমার বাড়িতে যদি 100 মণ ধান হয় টোটাল বছরে, আমি 50 মণ ধান ঘরে আনতে পারবো। 50 মণ ধান আমার মাঠে নষ্ট হবে, এবং সেটা ইঁদুরে করবে নষ্ট। সাপ বছরে একবার বাচ্চা দেয় বা ডিম পাড়ে, ইঁদুর প্রতি মাসে একবার করে বাচ্চা দেয়। এক জোড়া ইঁদুরকে যদি আমরা ঠিকঠাক করে রাখি, তাই বছরে 1000 থেকে 2000, কখনো 5000 পর্যন্ত ইঁদুরের জন্ম হয় এক জোড়া ইঁদুর থেকে।
কত ইঁদুর তৈরি হয়। সেই ইঁদুরকে কন্ট্রোল করার মতন প্রকৃতিতে আর কেউ নাই সাপ ছাড়া। বাকি অনেক অনেক প্রাণীই খায়, কিন্তু তুমি বলো ইঁদুর যদি নিজেদের গর্তে ঢুকে যায় তখন কে ইঁদুরকে ধরতে পারবে? তখন একমাত্র উপায় সাপ, এবং সাপ দারুণ ভাবে ইঁদুর কন্ট্রোল করে। এই জন্য সাপকে বলা হয় চাষীদের বন্ধু। বাস্তুতন্ত্রে সাপের বেঁচে থাকাটা খুব দরকার। এবং চন্দ্রপোড়া সাপ তো প্রচুর ইঁদুর খায়। চন্দ্রপোড়া সাপ এবং ঢামনা সাপ, যেটাকে আমরা দাঁড়া সাপ বলে বইয়ের ভাষায়, ঢামনা সাপ প্রচুর ইঁদুর খায়, প্রচুর। ঢামনা সাপের ইংরেজিটার নামটাই হচ্ছে র্যাট স্নেক। র্যাট মানে তো ইঁদুর জানোই। তাহলে ঢামনা সাপ, চন্দ্রপোড়া সাপ প্রচুর পরিমাণে ইঁদুর খায়। সুতরাং এই সাপগুলার আমাদের প্রকৃতিতে বেঁচে থাকা দরকার। এই জন্য আমরা কি করছি না, এখন যারা পরিবেশবিদ বা এবং সরকারও, তুমি দেখবে যে সাপকে সংরক্ষিত প্রাণীর আওতায় আনা হয়েছে। সাপ মারে যদি কেউ বাহাদুরি দেখায়, পোস্ট করে, ফেসবুকে পোস্ট করে বা সাপ মারার ভিডিও করে, তার কিন্তু জেল এবং জরিমানা দুটাই হবে। আচ্ছা, সাপ সংরক্ষিত প্রাণী। এবং কেন সংরক্ষণ করা হয়েছে? কারণ আমরা বুঝতে পেরেছি যে পরিবেশের জন্য সাপটার প্রয়োজন আছে। এইবারে আমরা বলি যে সাপে কামড়াইলো, আমাকে সাপে কামড়াচ্ছে, সুতরাং সাপকে মারো। এবারে তুমি বলো যে সাপ কি ইচ্ছা করে কামড়ায়? এই যে চন্দ্রপোড়া সাপকে নিয়ে যেমন বলা হয় যে চন্দ্রপোড়া সাপ মানুষকে দেখলে কামড়াতে আসে, একদমই আসে না। এবং দেখা গেছে যে চন্দ্রপোড়া সাপের কাছে যদি আমি পা আমার পড়ে, প্রথমে সাপটা পালাতে চাই, সাপটা পালাবারই চেষ্টা করে, কামড়ায়। সাপটার উপরে যদি আমি পা দিই, তাহলে সে তো আমার উপরে কেউ লাথি মারলে আমিও তো তার উপরে অ্যাকশন নিই। তেমনি সাপের উপরে যদি পা পড়ে যায়, সাপ ওর নিজস্ব মেকানিজমে সাপ কামড়ায়, এটা হচ্ছে ফ্যাক্ট। এবং চন্দ্রপোড়ার বিষদাঁত কিন্তু অনেক বড় বিষদাঁত। আচ্ছা, মানে যত আমাদের এলাকায় যত বিষধর সাপ আছে, সব থেকে বড় বিষদাঁত চন্দ্রপোড়ার। এই জন্য চন্দ্রপোড়ার একটা সিস্টেম আছে, এত বড় বিষদাঁত যে ও যদি বিষদাঁতটা সোজা থাকে তাহলে কিন্তু মুখটা বন্ধ করতে পারবে না। ওই জন্য আর বিষদাঁতটা মুখের ভিতরে করে গুটানো থাকে, অনেক বড় বিষদাঁত, এবং অনেক পরিমাণে বিষ ঢালতে পারে যদি খুব অ্যাগ্রেসিভ হয় তো। এই জন্য চন্দ্রপোড়াকে নিয়ে কখনোই খেলা করা উচিত নয়। আপনারা ভালো করে চন্দ্রপোড়া সাপকে চিনে থাকবেন, যে কোনো সময় না খেলতে গিয়ে বিপদ হতে পারে। চন্দ্রপোড়া সাপ সব দিকে ছোবল মারতে পারে, সামনে পিছনে দাইনে বাঁয়ে। এমনকি কখনো কখনো যদি খুব বেশি বিরক্ত করা হয়, তখন চন্দ্রপোড়া সাপ লাফ দিয়ে ছবল মারে, এবং চকিতে মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডে 16/1 সময়ের মধ্যে ছবল মারে, আবার রিটার্ন ব্যাক করতে পারে। 16/1 হ্যাঁ, চোখের পলক পড়ার মধ্যেও ছবল মারে রিটার্ন করে নেয় নিজেকে, এতটাই ক্ষিপ্র। এই সাপে কামড়ালে হুম। সর্বপ্রথম কি করা উচিত? সাপে কামড়ালে সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে, সেটাকে চিকিৎসার ভাষা বলা হয় রাইট, RIGST। রাইটের প্রথমটা হচ্ছে রিএসুরেন্স, মানে প্রথমে রুগীকে আশ্বস্ত করো, ওকে সাহস দেওয়া উচিত। I ফর ইমোবিলাইজেশন, মানে রোগীকে নড়াচড়া করতে দেওয়া যাবে না। ধরো এইটাকে এরকম ভাবে বলা যেতে পারে যে, ধরো আমার ডান হাতে সাপে কাটিছে, তাহলে আমাকে প্রথমে আমি ভাবিল যে আমার ডান হাতটা ভাঙিয়ে গেছে। এবারে ভাঙ্গা হাত যেমন থাকে, আমি ডান হাতের সাথে আমার আচরণটা হোক সেরকম। বাঁধন দেওয়া একদমই উচিত নয়। বাঁধন দেওয়ার ফলে চন্দ্রপোড়া কামড়ের ক্ষেত্রে যদি বাঁধন দেওয়া হয়, তাহলে সেই বাঁধনের অংশটা, মানে যেদিকে কামড় আছে, মানে ধরো আমার এখানে কামড় দিয়েছে, আমি এখানে বাঁধন দিলাম, এই অংশটা পচে যেতে পারে, কারণ ক্রমাগত ফুলতে থাকবে, কোষগুলা ওই দিকের কোষটা নষ্ট হয়ে যেতে থাকবে, পচে যায়, এবং কি কাটে বাদও দিতে হতে পারে, গ্যাংগ্রিন হয়ে যায় জায়গাটা। খরিসের ক্ষেত্রে এমনি হয়। তার জন্য এখন ডাক্তারবাবুরা আধুনিক চিকিৎসায় বাঁধন কোনোভাবেই দেওয়া যায় না। এমনকি যেসব তাগা, তাবিজ আর থাকে, বা মাদুলি, বা যে বাঁধাগুলা থাকে বিভিন্ন রকম সুতা, সেগুলো খুলতে বলা হয়, সাপের কামড়ের সাথে সাথে খুলতে বলা হয়। ঠিক আছে। GH ফর গো টু হসপিটাল, তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া, এবং T ফর টেল দ্য ডক্টর, তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডাকা। এবং সাপের কামড়ের ক্ষেত্রে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে প্রথম 100 মিনিট, মানে এটাকে বলা হয় রুল অফ 100। রুল অফ 100 মানে হচ্ছে কি, যে 100 মিনিটের মধ্যে, সাপের কামড়ের পরে 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিলিটার, মানে হচ্ছে 10 ভায়াল, 10টা শিশিতে, মানে একটা শিশিতে 1 ভায়াল করে থাকে, মানে 10 মিলিলিটার করে, তাহলে 100 মিলিলিটার যদি আমরা সাপের বিষের ওষুধ বা অ্যান্টিস্নেক ভেনাম সিরাম যদি আমরা রোগীর শরীরে দিতে পারি, তাহলে রোগী 100% সুস্থ হয়। এটাকে বলা হয় রুল অফ 100। তাহলে আমাদের সাপের কামড়ের পরে 100 মিনিট সময়টাকে আমাদেরকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এখন কি আমরা শুনছি 200 ml দেওয়াটা খুব জরুরি? হ্যাঁ, কখনো কখনো ডাক্তারবাবুরা সেটা প্রয়োজন অনুযায়ী 200 মানে 20 ভায়াল পর্যন্ত দেই। মানে সেটা ডাক্তারবাবু কিন্তু ডিসিশনটা ঠিকঠাক করে নেবে যে কতটা বিষ নিউট্রাল হয়েছে। মানে ওটা বারবার ডাক্তারবাবুরা রোগীকে দেখে, রোগীকে পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে রোগীর শরীরে যে বিষটা ঢুকেছে
যে আমাদের অ্যান্টিভেনাম সিরাম যেটা দেওয়া হয়েছে সেটা দিয়ে কতটা বিষ নিউট্রাল হলো, রোগীর শরীরে কি আদৌ বিষ আছে, যদি থাকে তখন ডাক্তারবাবুরা আবার অ্যান্টিস্নেক ভেনাম সিরাম চালায়। মানে মোট কথা রোগীর শরীরে বিষটাকে নিউট্রাল করতে হয়। অ্যান্টিস্নেক ভেনাম সিরাম দ্বারা রোগীর শরীরে বিষটাকে নিউট্রাল করা হয়, যে বিষটা সাপের বিষটা ও শরীরে ঢুকেছে। আপনাদেরকে বলি যে প্রথম 100 মিনিট বা প্রথম 100 মিনিট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং কখনোই এটা ভাববেন না যে সাপের কামড়ের পরে আমি আগে ওঝার বাড়িতে যাব বা সাপকে ধরে নিয়ে হাসপাতালে যাব, যে ডাক্তারবাবুকে দেখাবো যে এটা ডাক্তারবাবু আমাকে এই সাপে কামড়েছে। এরকম ধরনের দীপক করার কোনো দরকার নেই, কারণ আধুনিক যে অ্যান্টিস্নেক ভেনাম সিরাম সেটা হচ্ছে ভারতবর্ষের 4টি প্রধান বিশেষত সাপের বিষকে নিয়ে একসাথে মিলে তৈরি করা হয়। সুতরাং যত রকমের সাপের বিষের কামড় হয়, সব বিষের কামড়ের জন্য এই একটাই। সুতরাং সাপ নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। ডাক্তারবাবুরা যদি নাও জানে যে কি সাপের কামড়, তবু ডাক্তারবাবুরা কিন্তু ট্রিটমেন্ট করতে পারবে। এবং ডাক্তারবাবুদেরকে এখন ওরকম ভাবে ট্রেনিং করা দেওয়া হয়েছে যে ডাক্তারবাবুরা ইজিলি ট্রিটমেন্ট করতে পারবে। সুতরাং সময় নষ্ট না করে কোনো ওঝার বাড়ি না গিয়ে, আবার একটা মজার জিনিস বলি যে আমাকে সাপে কামড়েছে, তারপরে কি করি আমরা অ্যাম্বুলেন্স ডাকি, অ্যাম্বুলেন্স আসবে, তারপরে অ্যাম্বুলেন্স আমাকে চাপায় নিয়ে যায়, ততক্ষণের মধ্যে প্রচুর সময় নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু কোনোভাবে সময় নষ্ট করবো না। আমরা সাপের কামড়ে রোগীর ক্ষেত্রে বলা হয় মোটর বাইকে অ্যাম্বুলেন্স, মানে মোটর বাইকে সাপের যে যাকে কামড় দিয়েছে তাকে মাঝে বসাই, পিছনে একজন তাকে ধরে নিয়ে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে যাওয়া এবং তার ডাক্তারবাবুকে বলে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা। পশ্চিমবঙ্গ সরকার এটা একটা খুব ভালো উদ্যোগ যে প্রতিটা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাপের কামড়ের ওষুধ অ্যাভেলেবেল আছে। প্রতিটা সরকারি হাসপাতালে সাপের কামড়ের ওষুধ অ্যাভেলেবেল আছে। যে হাসপাতালে ডাক্তারবাবুরা রাত্রে থাকেন, যেখানে ডাক্তারবাবুদের কোয়ার্টার আছে, সেখানে সাপের কামড়ের ওষুধ আছে। সুতরাং সাপের কামড়ের জন্য আপনাকে কামড় দিয়েছে বলে আমি ঝট করে একটা বড় হাসপাতালে নিয়ে যাব, তাতে করে আমার সময়টা নষ্ট হবে। আমি তাড়াতাড়ি নিয়ে যাব কোনো আমার কাছাকাছি হসপিটালে যেখানে ডাক্তারবাবুরা থাকেন, সেখানে প্রথম আমি 10টা ডোজ, যেটা ফার্স্ট 10 ভায়াল, সেটা আমি প্রথমে দিব, তারপরে ডিসিশন ডাক্তারবাবুরা বলবেন। তা যত দ্রুত আমরা ওটা দিতে পারবো তত কিন্তু আমি বেশি সময় পাবো রোগীকে, তত আমি সুস্থ করার ক্ষেত্রে আমার সিওরিটিটা বেশি আসবে। কুমার শঙ্কর দা, আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলো এবং আশা করি ভিডিওটা মানুষের ভালো লাগবে। তৃতীয়ত, যে এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে আবার তোমার সঙ্গে আমরা এই বিষয়টি আলোচনা করবো। আর এবং আপনাদেরকে বলে রাখি যে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো উপকারে লাগে কিংবা আপনাদের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি সেই সন্দেহটা আপনি কমেন্ট আকারে লিখুন, সেই কমেন্টের উত্তর কিন্তু আমরা পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করবো। দীপককে ধন্যবাদ সুন্দরী পুরুলিয়ার এই প্ল্যাটফর্মে সাপ নিয়ে সুন্দর আলোচনা করার জন্য।